কেমন মা তুমি? মাইয়ার খোঁজ খবর রাখো না নাকি? ওর বাপে জানে তুমি যে এমন হেয়ালি করো। অরুণিমা বেগম মহিলাকে থামিয়ে দিয়ে বললেন, আপা চুপ করো। চুপ করবো কেন? তাহসিন কই থেকে এই মাইয়া বিয়া কইরা নিয়ে আইছে? মাইয়ার খেয়ালি যদি রাখতে না পারে তাইলে বিয়া করছে কেন? মাইয়া কি জানতো না বিয়ার পর বাচ্চা পারা লাগবো? ময়ূর এবার না চাইতেও বিরক্ত হয়ে নরম গলায় বলল, আপনাদের সমস্যাটা কি ফুপু? ওকে পেটে ধরিনি এটাই কি আমার দোষ? আমি নামাজে দাঁড়িয়েছিলাম, ফাহাদের সাথে পুতুল খেলছিল। আমি জানবো কি করে এসব হবে? বাহানা দেখাইও না। অরুণিমা বেগম এবার গলা চওড়া করলেন, আপা দয়া করে চুপ থাকো। তোমরা বের হও দেখি ঘর থেকে। বাইরে আরো কাজ আছে, সেগুলো গিয়ে করো তোমরা। ঘরের মানুষ কমে এলো, পুতুলের কান্না থামলো না। কুসুম বাইরে গিয়ে তাহসিনকে খবর দিতে সে ছুটে এলো বাড়ির ভেতর। মেয়ে আর বউকে নিয়ে এলো নিজের ঘরে। পুতুল ময়ূরীকে কোলে বুকে মাথা রেখে হেঁচকি তুলছে। মাঝে কেটেছে ঘন্টাখানেক। ময়ূরী হাজারবার প্রশ্ন করছে তাকে কে মেরেছে, বাচ্চাটা উত্তর দেয়নি। সারাক্ষণ কেঁদে গেছে। তাহসিন বাড়িতে হাঙ্গামা করেছে এটা নিয়ে। এত মানুষ বাড়িতে থাকতেও এমন একটা ঘটনা ঘটে কি করে? তাহসিনের মুখ গম্ভীর, ময়ূরীর চোখটাও ছলছল। পুতুলের গাল ফুলে উঠেছে ব্যথায়। বাচ্চাটা কতই না ব্যথা পেয়েছে। সে সব ধানে পুতুলকে বালিশে শুইয়ে দিল। গাল বেয়ে গড়গড় করে গড়িয়ে পড়ল চোখের জল। কেন কাঁদছে মেয়েটা? তাহসিন ভারী নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে বুকে টানল বউকে। মাথায় ঠোঁট ছুঁয়ে বলল। তোমার কি হলো? ময়ূরী নাক টেনে নিচু স্বরে বলল, আমি খেয়াল রাখতে পারিনি। সবাই বলে গর্ভে ধারণ করিনি বলে ওর খেয়াল রাখিনি আমি। আপনি বিশ্বাস করুন, আমি ঘরে এসে নামাজে দাঁড়িয়েছিলাম, পুতুল ফাহাদের সাথে খেলছিল, কিন্তু হঠাৎ করেই এমন একটা কাণ্ড ঘটে গেল। তাহসিন ওর মাথায় হাত বুলিয়ে দিল। আমি তো ওকে জন্ম দেইনি, তাই বলে কি আমি ওর বাবা না? মানুষজনের কথা বলে ময়ূরী, আমরা ঠিক থাকলে মানুষের কথা কি আসে যায়? আমি তো জানি তুমি ঠিক কতটা ভালোবাসো ওকে। ভয় হয় আমার, মানুষের এমন বিষযুক্ত কথা শুনে মেয়েটা না আবার ভুল বুঝে বসে আমায়। তাহসিন চুপ রইল। ঘরের মধ্যখানে নীরবতা নেমে আসতেই ময়ূরী বলল, পুতুলকে কে মারলো? মেয়েটার পুরো শরীর ব্যথা, জ্বরে শরীর জ্বলছে তার। তাহসিন ঠোঁট কামড়ে বলল, সেটাই বুঝতে পারছি না। রাত পেরিয়ে ভোর নেমেছে। বাইরে তখন মিটিমিটি আলোয় আলোকিত চারিপাশ। তাহসিন নামাজ পড়ে সবে ঘরে ঢুকেছে। ময়ূরী এই ঘরের মধ্যখানে যায় নামাজ পেতে সেখানে বসে বসে কোরআন তেলাওয়াত করতে ব্যস্ত। তাহসিন দরজা আটকে বিছানার নিকট গিয়ে মেয়ের কপালে হাত রাখলো। জ্বরটা বেড়েছে বোধহয়। বুকের ভেতরটায় কেমন চিনচিন ব্যথা করছে। সে মেয়ের পাশে শুয়ে বুকে টেনে নিল তাকে। সে বাইরের কাজে এতই ব্যস্ত যে ঘরের ভেতরে কি হচ্ছে সেদিকে নজর দেওয়ার সময় পায়নি। মেয়েটার সাথে কে এমন করতে পারে? কেনই বা পুতুল এই সওদাগর বাড়ি আসতে এত ভয় পায়? কত কত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। ময়ূরী উঠে এলো। দোয়া পড়ে মেয়ের মাথায় ফু দিয়ে তাহসিনকে বলল, আপনি একটু ডক্টরকে ডেকে আনুন বাড়িতে, সারাটা রাত বাচ্চাটা কেঁদেছে। এখন তো সম্ভব নয়, আর একটু বেলা হোক তারপর যাব। তুমি একটা কাজ করো, পুতুল উঠলে ওর শরীর মুছে দিও। ঠিক আছে, আমার কিছু কথা ছিল আপনার সাথে। কি? ময়ূরী পাশে গিয়ে বসলো। শুট করে ঠোঁট ভিজে হাতে তাসবি পাশে রেখে বলল, চম্পা খালাকে এই বাড়িতে আপনার চাচা এনেছিলেন শুনেছি। হ্যাঁ, কবে থেকে উনি এই বাড়িতে থাকেন? 2 বছরের একটু বেশি হয়েছে বোধহয়। উনি কে আপনি জানেন? ওনার ব্যাপারে কোনো খোঁজ খবর নিয়েছেন? তাহসিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি গ্রামে থাকি নাকি? বছরে 1-2 বার এসে 2-3 দিন থেকে ফিরে যাই। ওসব দেখার সময় কই আমার? ময়ূরী রাগ হলো খুব। লোকটা তার কথার মানে বুঝতে পারে না। মেয়েটা বিরক্ত হয়ে বলল, গ্রামে এসেছেন আজ কতদিন? অন্য কাজ নিয়ে পড়ে থাকলে হবে? আগে বাড়ির দিকে নজর দিন, তারপর বাকি সব। তাহসিন মাথা নাড়ল। ময়ূরী আয়নার সামনে গিয়ে মাথার হিজাব খুলে আঁচল চাপলো মাথায়। এখনই রজনী বেগম গলা ছেড়ে ডাকবেন তাকে। মেয়েটা আগেই ঘর থেকে বের হলো। ঘরের বাইরে বের হতে আফিয়ার সাথে দেখা হলো। সে ছাদে গিয়েছিল ভেজা কাপড় ছড়িয়ে দিতে। এই সাত সকালে কোথায় যাচ্ছ? ময়ূরীর প্রশ্নে আফিয়া উত্তর দিল, এসে গেছে আমার দেবরবাবু, বউয়ের আঁচল এখন ছাড়বে না সে। এই ঠান্ডার দিনে সাত সকালে গোসল করো কেন শুনি? ঠান্ডা লেগে গেলে বুঝবে পরে। মেয়েটার বোকা কথায় আফিয়া চোখ পাকালো। একটা মারবো চর, বিয়ে হয়েছে এখনো বধূদি আসেনি। কারোর সামনে এমন প্রশ্ন করে বসো না যেন। চলো নিচে যাই। নিচে আজ সকাল সকাল ব্যস্ততা ঘিরে ধরেছে সবাইকে। ডাইনিং টেবিলে বসে আছেন রমজান সওদাগর ও বোরহান সওদাগর। এই সাত সকালে তাদের নাস্তা দেওয়া হয়েছে। ময়ূরী আশ্চর্য হয়ে কনকের মায়ের কাণ্ড দেখছেন। মহিলা স্বামীকে খাবার পরিবেশন না করে পাশে দাঁড়িয়ে তামাশা দেখছেন। অন্যদিকে চম্পা কাজ করছে। সে আফিয়ার সাথে এগিয়ে যেতে যেতে চম্পার দিকে নজর রাখলো। চম্পা হঠাৎ চোখ তুলে তাকায় ময়ূরীর দিকে। চাহনিটা কেমন অদ্ভুত।
বোরহান সওদাগর খাওয়া শেষে ময়ূরীকে ডাকলেন কাছে। ময়ূরী এগিয়ে এলো দাদা শ্বশুরের নিকট। সোফায় বসে তিনি কিছু কাজ করছিলেন। ময়ূরী আসতেই তিনি গম্ভীর গলায় তাকে বসতে বলল। অপর পাশে সোফায় ময়ূরী বেশ আশ্চর্য হয় লোকটার আচরণে। এই বাড়ির কোনো মেয়ের সাহস নেই তার মুখের উপরে কথা বলার। বোরহান সওদাগরের সামনে কোনো মেয়ে কখনো এভাবে বসেছে কিনা তাও সন্দেহ আছে। সেখানে ময়ূরী তার নাতির বউ হলেও তাকে সবার থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। সে বসলো সোফায়। দাদার পাশে ছোট চাচা বসেছিলেন। ময়ূরী চোখ তুলে একবার তাকালো। লোকটাকে তার পছন্দ না। এক প্রকার বাধ্য হয়ে তার সামনে স্বাভাবিক থাকার আচরণ করতে হয় তার। মেয়েটা দীর্ঘশ্বাস ফেলল। বোরহান সওদাগর বললেন, তাসিনকে বলে দিস ডাক্তারকে আমি আসতে বলেছি। ময়ূরী মাথা নাড়ল। তিনি ফের বললেন, কাল যা হয়েছে এসব নিয়ে তাকে ভাবতে মানা করবি। বাড়িতে কত বাচ্চা কাচ্চা আছে, হয়তো তাদের থেকেই ব্যথা পেয়েছে। ময়ূরীর কপালে ভাঁজ পড়ল। মেয়েটা কখনো তাহসিন ছাড়া কারোর চোখে চোখ রেখে কথা বলে না। আজ দাদা শ্বশুরের কথা শুনে অবাক হলো। প্রথম তার চোখের দিকে শক্ত নজর রাখলো। মাফ করবেন দাদা, তবে এই ঘটনা কি আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে? স্বাভাবিক নয়? অবশ্যই নয়। পুতুল আপনার নাতির মেয়ে, তাকে ছোট থেকে আপনারা মানুষ করেছেন। আমার থেকে ভালো আপনারাই যে ভালো জানেন পুতুল কেমন ধরনের বাচ্চা। জানি বলেই বলছি, ওর বাবা আমার কথা শুনবে না। তুই বরং বুঝিয়ে বলবি একবার। ময়ূরীর চোয়াল শক্ত হলেও ঠান্ডা গলায় বলল, এটা যদি স্বাভাবিক ঘটনা হয়ে থাকে তাহলে এসব নিয়ে আমি কিংবা উনি একটা কথাও বলবো না। কিন্তু এমন যদি হয় পুতুলকে কেউ মেরেছে কিংবা ভয় দেখিয়েছে, তাহলে কি হবে দাদা? এমন কিছু হয়নি, শুধু শুধু ঝামেলা বাড়াচ্ছিস। বিয়ে বাড়িতে কোনো রকম ঝামেলা হোক আমি চাই না। সেটা আমিও চাই না, কিন্তু ওই ব্যক্তিকে ধরতে পারলে তার হাত পা ভেঙে নদীতে ভাসিয়ে দিতে দুবারও ভাববো না আমি। পাশ থেকে রমজান সওদাগর ঠান্ডা গলায় বললেন। ময়ূরী বলল, ছোট বৌমা এত রেগে যাচ্ছ কেন? বাবা যা বলছে করতে সমস্যা কোথায়? বাচ্চাটা তো আমার চাচা। আজ যদি ওকে আমি পেটে ধরতাম তাহলে কি আমার পরাণ পুড়তো না? আমার কষ্ট হতো না আমার বাচ্চার কষ্ট দেখে? কাল সারাটা রাত সে ঘুমায়নি শরীর ব্যথায়। এত কিছু চোখের সামনে ঘটেছে, তবুও আপনাদের চোখে কিছু পড়ছে না? বেশ, কে পুতুলের সাথে এমন করেছে ধরতে পারলে তোমার কথাই মেনে নিব। তবে এই 2 দিন একটু তাসনিনকে শান্ত থাকতে বলো। সে নিচে নামলেই পারে মাথায় তুলবে। আশা করি তুমি আমার কথা বুঝতে পারছো। ময়ূরী বাধ্য হয়ে মাথা নাড়ল। সকালে সে ঘরে গিয়ে তাহসিনের সাথে কথা বলে এসেছে। ডাক্তার এসেছিলেন এবং ঔষধ দিয়ে গেছেন পুতুলকে। বাচ্চাটার কিছুতেই নিচে নামবে না। ময়ূরী এই সকালে দুজনের জন্য খাবার নিয়ে ঘরে এলো। পুতুল বাবার সামনে বসে আছে। তাহসিন মেয়ের মাথায় চুল আঁচড়ে দিচ্ছে। শেষে বেনি গেঁথে দিয়ে মেয়েকে কোলে নিয়ে বসলো। ময়ূরী বলল, খাবার খেয়ে নিন, আমি পুতুলকে খাইয়ে ওষুধ খাইয়ে দিচ্ছি। তাহসিন হাত ধুয়ে এলো। মাংস দিয়ে খিচুড়ি রান্না হয়েছে সকালে। অরুণিমা বেগম পুতুলের জন্য ঝাল ছাড়া আবার আলাদা করে মাংস খিচুড়ি রেঁধে দিয়েছেন। ময়ূরী খাবারে হাত দেওয়ার আগে বিছানায় এসে ভালো করে বসলো। ময়ূরী পুতুলকে কোলে নিয়ে খাইয়ে দিচ্ছিল। ছোট্ট হাত দিয়ে পুতুল কখনো মায়ের আঁচল ধরে কখনো বাবার দিকে তাকাচ্ছে। জ্বরের কারণে চোখ দুটো একটু ভারী, তবু মা বাবাকে কাছে পেয়ে শান্ত। হঠাৎ তাহসিন খিচুড়ির লোকমা তুলে ময়ূরীর মুখের সামনে ধরে বলল, হা করো তো বেগম সাহেবা, বেগমকে রেখে একা খায় কি করে? ময়ূরী এক মুহূর্তের জন্য থমকে গেল। চোখ তুলে তাকালো তাহসিনের দিকে। লোকটার মুখের অদ্ভুত এক দৃঢ়তা, যেন আজ না খাইয়ে ছাড়বে না। আমি খেয়েছি, আবার খাও। আপনি খান। সকালে না খেয়ে ঘুরঘুর করছো কেন? সামনের সপ্তাহে পরীক্ষা মনে আছে? পারলে আধ ঘন্টা পর পর খাবার খাবে। পরীক্ষার প্রত্যেকদিন মাছের মাথায় দিয়ে ভাত খাবে, বুঝলে? পরীক্ষায় ভালো নাম্বার না পেলে খবর আছে তোমার। এসব এখন করার সময় হয়েছে? পুতুল দেখেছে বলেই তো। তাহসিন শান্ত গলায় বলল। ওকে বুঝতে দাও, বাবা মা একসাথে থাকলে কেমন হয়। পুতুল হেসে উঠল। মা, তুমি হা করো না কেন? এই কথাটুকুতেই ময়ূরীর সব আপত্তি গলে গেল। সে একটু লজ্জা লজ্জা মুখে ধীরে মুখ খুলল। তাহসিন খুব যত্ন করে লোকমাটা তার মুখে তুলে দিল। ময়ূরী খাওয়া শেষ করতে তাহসিন নিজের আঙ্গুলে লেগে থাকা ভাত নিজের আঁচলে মুছে নিল। আরও এক লোক মা। সে নরম গলায় বলল। ময়ূরী চোখ নামিয়ে বলল, না, আপনি খান। আমি খাচ্ছি তো, তোমার খাওয়াতেই। তাহসিন হালকা হাসলো। ময়ূরীর বুকের ভেতরটা কেমন করে উঠল। এই মানুষটা বাইরে যত শক্ত ভেতরে ঠিক ততটাই নরম। আজ যেন সেটা নতুন করে টের পেল সে। অদ্ভুত ধরনের মানুষ তাহসিন। 2 দিন আগেও এই লোকটা একটা বাচ্চার ভয়ে কিভাবে নিজের শখের বউয়ের সাথে সংসার ভাঙতে যাচ্ছিল। আবার বউকে হারানোর ভয়ে বাচ্চাদের মতো বউকে জড়িয়ে ধরে কাঁদছিল। মেয়েটা ঠোঁট কামড়ে ধরল। এমন একটা সংসার কি করে তার হলো বুঝতেই পারছে না। খাওয়া শেষ হলে ময়ূরী ওষুধ বের করলো। এটা নাও, এটা খেতে হবে। পুতুল মুখ বাঁকালো। তিতা। তাহসিন মেয়েকে একটু শক্ত করে জড়িয়ে ধরল। আমার সাহসী মেয়েটা না, একেবারে খেয়ে ফেলেন আম্মা, তারপর আমি গল্প বলবো। ময়ূরী চোখের কোণে তাকিয়ে দেখলো বাবা মেয়ের এই দৃশ্যটা।
বাচ্চাটার ওষুধ খাওয়ার সময় নাক মুখ কুচকে রেখেছিল। ওকে বুকে জড়িয়ে ধরে তাহসিন গল্প বলছে। ময়ূরী কপাল কুচকে শুনছে তাহসিনের আজগুবি গল্প। গল্পের কোনো আগামাথা নেই বললেই চলে। নিচে সে আর যাবে না। হলুদ হওয়ার আগে মানুষের খোঁচা দেওয়া কথা তার পছন্দ নয়। ঘরের দরজা দিয়ে ফাহাদ ঢুকলো তখন। হাতে ইয়া বড় বড় 2টা চকলেটের প্যাকেট আদনান কিনে দিয়েছে। সে গুটি গুটি পায়ে এগিয়ে এলো। ময়ূরী তাকিয়ে রইল ছোট্ট ভাইয়ের দিকে। বাচ্চাটা তাহসিনের কোলে পুতুলকে দেখে বলল, ও দুলা ভাই, আমায় কোলে নিবা না? তাহসিন ঘাড় বাঁকিয়ে নিচে দৃষ্টি রাখলো। ছোট্ট ফাহাদকে বিছানায় উঠিয়ে আনতে সে একটা চকলেট পুতুলের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমায়? পুতুল নিল সেটা, ছোট্ট করে বলল, শুক্রিয়া। ময়ূরী হেসে ফেলল পুতুলের মুখে শুক্রিয়া বলা শুনে। সে কয়েকদিন আগে বলেছিল কেউ কিছু দিলে তাকে শুক্রিয়া বলতে। সে পুতুলকে কাছে টেনে মাথায় হাত বুলিয়ে দিল, আর চোখে তাহসিনের দিকে তাকিয়ে আদুরে গলায় বলল, মা, কাল কি হয়েছিল বলবে না আমায়? কেউ তোমায় মেরেছিল? আমায় বলো, আমিও মেরে দিব তাকে। পুতুল ভয়ে গুটিয়ে এলো। কিছুতেই বাচ্চাটা নাম মুখে আনলো না। ময়ূরী ভাবলো পুতুলের একটু ভয় কাটতে দেওয়ার সময় দেওয়া উচিত। তার আগে যদি সে ধরতে পারে তাহলে তো হলোই। দুপুরের আগ দিয়ে নুপুরের হলুদের ব্যবস্থা করা হলো। নুপুরকে সওদাগর বাড়ির পুকুর পাড়ে হলুদ দেওয়া হয়েছে। সেখান থেকে মহিলারা মিলে তাকে নিয়ে বাড়ির ভেতরে গেছে চেঞ্জ করাতে। মধু উঠোনে বসে বসে কাঁথা সেলাই করছে ওয়াহিদের জন্যে। পুলিশ সাহেব খালার কাছে আবদার করেছে নতুন কাঁথা সেলাই করে দিতে। মেয়েটার চোখে মুখে বিরক্তি। সামনে ওয়াহিদ বড় পাটির মধ্যে বালিশ বিছিয়ে শুয়ে শুয়ে মধুকে বিরক্ত করছে। মেয়েটার চোখে মুখে বিরক্ত। সামনে ওয়াহিদ বড় পাটির মধ্যে বালিশ বিছিয়ে শুয়ে শুয়ে মধুকে বিরক্ত করছে। মধু আর চোখে তাকালো তার দিকে। ওয়াহিদ ভ্রু নাচিয়ে বলল, কিরে অমন করে তাকাচ্ছিস কেন? আমার কি লজ্জা লাগে না? মধু চোখ পাকিয়ে বলল, আপনি খুব বিয়াদব। আমার পেছনে লেগে আছেন কেন বলুন তো? যান না থানায়, থানায় গিয়ে আসামি ধরুন। তোকে একদিন ধরবো ভাবছি। এমন ভাবে ধরবো না ছুটতে পারবি আর না ছুটতে চাইবি। বাজে কথা বলবেন না। আপনার ধারে কাছে যেতে আমার বয়েই গেছে। চুপ করবেন? আমাকে আমার কাজ করতে দিন। ঘরে বিছানা থাকতে আবার এখানে এলেন কেন? ওয়াহিদ 2 হাত মাথার নিচে দিয়ে আকাশ পানে তাকালো। ঘরে গেলে তো আর মধুমিতাকে দেখতে পারবো না। মেয়েটা মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরলো। ওয়াহিদের সব কথার মানে সে এখন বুঝে। কেমন যেন অদ্ভুত অনুভূতি হয়। বাড়িতে বক্কর নেই। তিনি গেছেন ক্ষেত দেখতে। ফিরোজা বেগম ঘরেই বোধহয় শুয়ে আছেন। শরীরটা বেশি ভালো যাচ্ছে না তার। মধু কাঁথা সেলাই করতে করতে প্রশ্ন করলো, আপনার কাজ কবে শেষ হবে? জড়িয়ে দেওয়ার। ততদিন এই বাড়িতে থাকবেন? ওয়াহিদের ভ্রু কুচকে এলো, বলল, তুই আবার আমাকে জোর তাড়িয়ে দেওয়ার বুদ্ধি বাগাচ্ছিস? মধু মুখ ফুলিয়ে বলল, হ্যাঁ তাই। আপনি আজকাল বড্ড বেশি লাগামছাড়া হয়ে যাচ্ছেন। আমি যে আপনার বোন হই মনে আছে? কাল রাতে কি করেছেন মনে আছে আদৌ? ওয়াহিদ আশ্চর্য হলো। সে আবার রাতে কি করেছে? কি করেছি আমি? রাতে তো ঠান্ডা পড়েছিল খুব। আম্মা বলে মোটা কাঁথা বের করে আপনাকে দিয়ে আসতে। তো কাল রাতে আপনার ঘরে গিয়েছিলাম আমি। ওয়াহিদ হতভম্ব হয়ে উঠে বসলো। শুকনো ঢোকও গিলে ফেললো অগোচরে। দাঁত খেচে মিনমিন গলায় বলল, ওটা স্বপ্ন ছিল না? মধু নাক ফুলাচ্ছে থেকে থেকে, শরীর জ্বলে যাচ্ছে মেয়েটার। ওয়াহিদ কান চেপে ধরলো, তওবা করে বলল, আমি ভেবেছি ওটা স্বপ্ন ছিল। ঘুমের ঘরে আমার কিছু খেয়াল ছিল না। মধু দাঁত কিরমির করে বলল, তার মানে স্বপ্ন আপনি আমার সাথে ওই সব ঠোঁটে চুম্মাচুম্মি দেখেন? ছি ছি, আবার কি? বিয়ে করলে কি কাছে আসবি না? থাপ্পড় মেরে চোয়াল ভেঙে ফেলবো ফাজিল। আগে বিয়েটা করুন না। বিয়ে না করেই ছি। সত্যি বিয়ে করবি? চল আজই কাজে অফিসে যাই। মধু হঠাৎ থমকে গেল। সুইটা আঙ্গুলে ফোটেনি, তবে বুকের ভেতরে কেমন একটা খোঁচা খেলো। সে দ্রুত মুখ ঘুরিয়ে নিল। গলা স্বর কাপা কাপা। এইসব ফাজলামি বন্ধ করুন। কাজে অফিসে যাওয়া কি ছেলে খেলা নাকি? ওয়াহিদ পার্টি থেকে নেমে উঠে বসলো। এই প্রথম তার মুখের হাসিটা একটু সিরিয়াস হলো। মধুর দিকে সোজা তাকিয়ে বলল, আমি ফাজলামি করছি না। তুই রাজি থাকলে আমি আজই যাব। মধুর সেলাই থামিয়ে দিল। ঠোঁট কামড়ে ধরে কিছুক্ষণ চুপ করে রইল। মেয়েটা লাজুক কণ্ঠস্বর ভেসে এলো গলা দিয়ে, কিসব বাজে কথা, ছি। তখন বাড়ির বাইরে শব্দ হলো। তাহসিনের গলা ভেসে এলো বাইরে থেকে। মধু দৌড়ে গেল সেদিকে। তাহসিনকে দেখে হাসি ফুটলো মুখে। সে ভাবলো ময়ূরীও এসেছে বোধহয়, কিন্তু না, ময়ূরী আসেনি। তাহসিন ভেতরে প্রবেশ করলো। ঘাড়ের উপর ফাহাদ তখন পিটপিট করে তাকিয়ে দেখছে সবকিছু। ওয়াহিদ উঠে এসে ফাহাদকে কোলে নিয়ে বলল, কিরে শালা, কি খবর তোর? ফাহাদ হেসে বলল, ভালো। তাহসিন বলল, আব্বা আম্মা বাড়িতে নেই? মধু বলল, আমার ঘরে আছে, ভিতরে আসুন। তাহসিন ঘরে যেতেই ফিরোজা বেগমকে ডেকে আনলো মধু। তাহসিন সালাম করলো। আম্মা পাঠালো আমায়। আপনার মেয়ে আমার মাথা ব্যথা বানিয়ে দিয়েছে মধু কেস নিয়ে যাওয়ার জন্য। ফিরোজা বেগম কিছু বলার আগে ওয়াহিদ বাধা দিল,
আমার সংসার কি আপনাদের সহ্য হয় না? মধু কোথাও যাবে না। তাহসিন চোখ ছোট ছোট করে বলে, অফিসার, আপনাকে কিছু বলেছি আমি নিয়ে যাব আমার বউয়ের বোনকে। তাতে আপনার এত জ্বলছে কেন? জ্বলবে না কেন? আপনার বউকে কি আমি আপনার বাড়ি থেকে এভাবে তুলে এনেছি? মধু বুঝি আপনার বউ? থমথমে খেয়ে গেল ওয়াহিদ। ফিরোজা বেগম বসলেন দুর্বল শরীর নিয়ে। তাহসিনের কপালে ভাঁজ পড়ল। আম্মা, আপনার শরীর খারাপ? একটু খারাপ বাবা, সকালে ওয়াহিদ হাসপাতালে নিয়ে গিয়েছিল, এখন একটু ঠিক আছি। আব্বা কোথায়? তিনি মনে হয় খেতে গেছেন, ফিরতে রাত হবে বাবা। খ্যাত শেষে বাজারে যাবেন দোকানে। আপনি তাহলে আমার সাথে চলুন, কালকে তো এমনিতে যাওয়া হবে। ময়ূরী সেখানেই আছে। আপনার এই অবস্থা শুনলে সে বেকুল হবে খুব। তা বললে হয় বাবা, তোমার শ্বশুর আছে না, মধু না হয় আজ থাক বাবা, কাল আমাদের সাথেই যাবে। তাহসিন জোর করতে পারল না। মধুকে নিয়ে গেলে আম্মার যত্ন নেওয়ার কেউ নেই। তাহসিন বেশ কিছুক্ষণ কথা বলে বাড়ি থেকে বের হলো ওয়াহিদের সাথে। বাড়ির কাঁচা রাস্তায় হাঁটতে হাঁটতে ওরা মেম্বার বাড়ির সামনে রাস্তায় এসে দাঁড়ালো। দূরে দেখা যাচ্ছে মেম্বার বাড়ির গেটের সামনে কিছু লোক রাজুর সাথে দাঁড়িয়ে কথা বলছে। তাহসিন ঠোঁট বাঁকিয়ে হাসলো। পূর্ণিমা চাঁদ দেখা যাচ্ছে আকাশে। আকাশটা বড্ড উজ্জ্বল। এই ঝলমলে চাঁদের আলোয় গ্রামের মধ্যে সদগর বাড়িটা বেশি জ্বলজ্বল করছে। আনন্দে উল্লাসে মুখরিত পুরো বাড়ি। সবার জানা মতে সদগর বাড়ির মতো পবিত্র আর কোনো স্থান নেই। আদৌ কি তাই? সত্যি কি সদগর বাড়ি এতটাই পবিত্র? হয়তো, আবার নাও হতে পারে। বাইরে থেকে দেখে ভেতরটা বিচার করা বড্ড কঠিন। আমরা চোখে যেটা দেখি সেটা সবসময় সত্যি হয় না, কিংবা হয়েও বিশ্বাস করতে ইচ্ছা করে না। ষোড়শীকন্যার ভাবনাখানাও ঠিক এমন। সওদাগর বাড়ির নতুন নববধূর মনে হাজারো প্রশ্ন। সে যেন এক ধাঁধার মধ্যে আটকে গেছে সংসার জীবনে পা রেখে। সংসার জীবনটা কেমন অদ্ভুতভাবে তার গলা চেপে ধরেছে। কোথাও যেন একটু শান্তি নেই। চাঁদের আলো গলিয়ে পড়ছে সওদাগর বাড়ির বাগানে। মাঝখানে বড় কৃষ্ণচূড়া গাছটার ছায়া মাটিতে পড়ে অদ্ভুত সব অবয়ব তৈরি করছে। লোকজনের হাসি, উল্লাস, কথার শব্দে বাড়িটা যেন জীবন্ত। এত আনন্দ হইহুল্লোড়ের মধ্যে একা নীরবে বসে আছে ষোড়শী নববধূ। সবার চোখে সে ভাগ্যবতী। এত বড় বাড়ির বউ হওয়া কি আর সবার কপালে জোটে? কিন্তু কেউ জানে না এই আলোকোজ্জ্বল বাড়িটার ভেতরে ঢুকে তার বুকের ভেতরটা কি ভয়ঙ্কর অন্ধকারে ভরে গেছে। ঘরের একপাশে বসে থাকা ষোড়শী কন্যার চোখ দুটো বারবার ভিজে উঠছে। চোখের কোণে জমে থাকা জল সে চুপি চুপি আঁচল দিয়ে মুছে নিচ্ছে, যাতে কেউ বুঝতে না পারে। এই বাড়িতে চোখের জল দেখানো যে নিষেধ। সে মনে মনে প্রশ্ন করে, এই কি তবে সংসার? এই কি তবে সুখ, যেখানে হাসিটুকু পর্যন্ত ধার করা আর নিঃশ্বাস নেওয়াটাও যেন অনুমতির উপর নির্ভরশীল। হঠাৎ পাশের ঘর থেকে পুরুষালী কণ্ঠ ভেসে আসে। কণ্ঠটা শান্ত, কিন্তু সেই শান্ততার ভেতরেও একটা অদৃশ্য কঠোরতা লুকিয়ে আছে। মেয়েটার বুকটা ধক করে ওঠে। অজান্তেই সে সোজা হয়ে বসে পড়ে। এই বাড়িতে সে এখন আর শুধু কারো মেয়ে নয়, সে একজন বউ। এই পরিচয়টা যেন তার সব পরিচয় মুছে দিয়েছে। পূর্ণিমার আলোয় সওদাগর বাড়ি যতটা পবিত্র দেখায়, তার দেয়ালের ভিতরে জমে থাকা অজানা রহস্যগুলো ঠিক ততটাই ভয়ঙ্কর। আর সেই রহস্যের মাঝখানে দাঁড়িয়ে আছে এক কিশোরী কন্যা, যার শৈশব শেষ হয়েছে আগে, কিন্তু নারীত্বের ভার বহন করার মতো প্রস্তুতি তার কখনোই ছিল না। বিছানায় ফাহাদ আর পুতুল ঘুমিয়েছিল। হুট করেই ফাহাদের ঘুম ভেঙে গেল। সে পিটপিট করে চোখ খুলে ঘরে চোখ বুলায়। দেখল ময়ূরী ঘরের মধ্যে জানালার পাশে কাঠের চেয়ারে হেলান দিয়ে বসে বাইরে তাকিয়ে আছে। বাচ্চাটা বিছানার চাদর খামচে নিচে নেমে হেলে দুলে বোনের নিকটে এগিয়ে গেল। সে বোনের শাড়ির আঁচল টেনে ঘুম ঘুম গলায় বলল, আপা কোলে নাও। ময়ূরী তাকায় ভাইয়ের দিকে। ছোট বাচ্চাটা আদর আদর দৃষ্টি মেলে তাকিয়ে আছে তার দিকে। সে ভাইকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে। ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গলা ভেঙে আসে খানিক। আপা তো সবসময় তোর সাথে থাকবে না সোনা? ফাহাদ ময়ূরীর গলায় মুখ রেখে চোখ বন্ধ করে আধো স্বরে বলে, তোমায় আমি খুব ভালোবাসি। ফাহাদের কথায় ময়ূরীর চোখের পাতা কেঁপে উঠল। ছোট্ট মাথাটার উপর হাত বুলিয়ে দিতে দিতে খুব আস্তে, প্রায় ফিসফিস করে গুনগুনিয়ে উঠল। গলার স্বরটা একসময় কেঁপে উঠল। গান থামিয়ে সে একবার ঢোক গিলে নিল, আবার নিজেকে সামনে নিয়ে পরের লাইনটুকু ধরল। ফাহাদ ছোট্ট হাতটা শক্ত করে বোনের শাড়ির আঁচল ধরে আছে। নিঃশ্বাস ধীরে ধীরে নিয়মিত হয়ে এলো। ময়ূরী বুঝে গেল ভাইটা আবারও ঘুমের দেশে পাড়ি দিয়েছে। গান থামলো। ঘরটা নিঃশব্দ, শুধু পূর্ণিমার আলো জানালার ফাঁক দিয়ে ঘর ঢুকে ময়ূরীর মুখে পড়ছে। সে ভাইয়ের কপালে ছোট্ট ঠোঁট ছুঁয়ে খুব আস্তে ফিসফিস করে বলল, অনু তোকে খুব ভালোবাসে। সে ফাহাদকে পুতুলের পাশে শুইয়ে দিল। দুইটা বাচ্চা কি শান্তিতেই না ঘুমাচ্ছে। একটা সময় শান্তির ঘুম ধীরে ধীরে অশান্তিতে পরিণত হয়।
কেন সেই শৈশবের মতো চিন্তামুক্ত থাকা যায় না। মেয়েটা লম্বা একটা নিঃশ্বাস ফেললো, বিছানা থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, মাথার কাপড় ফেলে দিয়ে খোপা করা চুলগুলো ছেড়ে দিল। অনেক দিন হলো চুলে যত্ন নেওয়া হয় না। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে ময়ূরী একটু থমকে দাঁড়ালো। এই মুখটাই তো তার, তবু কেমন যেন অচেনা। চোখের নিচে হালকা কালচে ছায়া, ঠোঁট দুটো শুকনো। শৈশবে সেই নির্ভার হাসিটা কোথায় হারিয়ে গেছে সে নিজেও জানে না। চুলের ফাঁকে জমে থাকা অগোছালো ভাবটা যেন তার জীবনেরই প্রতিচ্ছবি। একসময় মা মাথায় তেল দিতেন, খোপা বেঁধে দিতেন আদর করে। এখন সেই হাত নেই, সেই সময়ও নেই। সবকিছু যেন তারা হুড়োর, দায়িত্বের, নিয়মের, নিষেধের বাইরে। কোথাও থালা বাসনের শব্দ, হাসির সব মিলিয়ে আবারও মনে করিয়ে দিল এই বাড়িতে সে একা নয়, কিন্তু তবুও একা। ময়ূরী খুব নিচু স্বরে বলল, আর কতটা বদলাতে হবে? কতটা বদলালে বুঝবো আমাকে দিয়েও সংসার করা সম্ভব? কোনো উত্তর আসে না। জানালার ফাঁক দিয়ে পূর্ণিমার আলো তখনও ঢুকছে। সে আলোয় দাঁড়িয়ে ময়ূরীর মনে হলো চারটা যেন সাক্ষী হয়ে আছে তার নীরবতার। কথা বলতে ইচ্ছে করে, কাঁদতে ইচ্ছে করে, আবার সব গিলেও ফেলতে হয়। হঠাৎ পেছন থেকে শরীর ছুঁয়ে যেতেই ময়ূরী চমকে উঠল। হাতের মুঠো শক্ত হয়ে গেল আঁচলের উপর। হৃদস্পন্দন এক মুহূর্তে বেড়ে গেল বহুগুণ। সে দ্রুত চোখ তুলল আয়নার দিকে। আয়নার ভেতরে স্পষ্ট দেখা গেল তাহসিনের মুখ। কখন যে ঘরে ঢুকেছে সে টেরই পায়নি। ময়ূরীর ঠোঁট কেঁপে উঠল। কিছু বলার আগে তাহসিন সামান্য ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলল, আমি ভীষণ ক্লান্ত। কণ্ঠটা নিচু, ভারী। সেই কণ্ঠে আদেশ নেই, অভিযোগ নেই, শুধু ক্লান্তির এক দীর্ঘ ছায়া। ময়ূরী স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে জানে এই মুহূর্তে কি বলা উচিত কিংবা কি করা উচিত। মেয়েটা শুকনো ঢোক গেল। একটা স্বাভাবিক সম্পর্ককে কতদিন অস্বাভাবিক করে রাখা যায় এমন তো নয়। সে অবুঝ। বিবাহের গত 1.5 মাসটা অদ্ভুতভাবে কেটে গেছে। তাহসিন তাকে সময় দিয়েছিল একটু গুছিয়ে নেওয়ার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্যে। কোনো পুরুষ বিয়ের পর এত ধৈর্য ধরে থাকবে না। সেখানে তাহসিন তার অসুবিধা বুঝেছে। তাহসিনের নিঃশ্বাসটা একটু ভারী হয়ে উঠল। ক্লান্তির ভেতরে জমে থাকা অস্থিরতা তার চোখে মুখে স্পষ্ট। ময়ূরী আয়নার দিকে তাকিয়ে বুঝে গেল এই নীরবতা মোড় বদলাতে চলেছে। তাহসিনের উন্মাদনা বাড়ল। ময়ূরী হঠাৎই নিজের আঁচলটা শক্ত করে ধরে এক কদম সামনে এগিয়ে খুব নিচু কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, থামুন। তাহসিন চমকে উঠল। ময়ূরী কাঁপা গলাটা শক্ত করে আবারও বলল, ঘরে বাচ্চারা আছে। এই কথাটুকুই যেন বাতাসের মতো ছুটে গিয়ে ঘরটা থমকে দিল। ঘুমন্ত ফাহাদার পুতুলের দিকে একবার তাকালো তাহসিন। তার চোখের উন্মাদনা মুহূর্তে বদলে গেল। সেখানে ক্লান্তির সঙ্গে লজ্জা ছায়া নামলো। সে এক পা পিছিয়ে গেল। কণ্ঠটা এবার অনেকটাই শান্ত। আমি বুঝতে পারিনি তুমি ভয় পেয়েছো। ময়ূরী কিছু বলল না, চোখ নামিয়ে রাখলো। হাতের মুঠো তখনও শক্ত। হৃদস্পন্দন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু বুকের ভেতরের কাঁপুনি থামছে না। তাহসিন গভীর একটা নিঃশ্বাস নিল, ঘুমাও। বলল সংক্ষিপ্তভাবে। আমি বাইরে থাকবো। মেয়েটা চোখ তুলে তাকালো। তাহসিনের অশান্ত দৃষ্টি দেখে আঁচল মুচড়ে ধরে বলল, মাফ করবেন। আজ কথা থামিয়ে ঠোঁট কামড়ে ফের বলল, আজ মানে তাহসিন ঠোঁট কামড়ে হাসলো। মাথা নেড়ে ঘরের বাইরে যেতে যেতে গলা নামিয়ে বলল, অপেক্ষা করব। রাত হলেই নাকি গ্রামে শুরু হয় কালোবাজার। গ্রাম থেকে আজ অব্দি যে মেয়েগুলো নিখোঁজ হয়েছে তারা কোথায়? তাদের পাচার করা হয়েছে নাকি অন্য কাজে ব্যবহার করা হয়? এসব কেস নিয়ে আবার তদন্ত শুরু হয়েছে। এই খবরখানা পুরো গ্রামে ছড়িয়ে গেছে ইতিমধ্যে। বাদ যায়নি চেয়ারম্যান বাড়ির মানুষও। আজ নুপুরের বিয়ে। সকাল সকাল বাড়ি ভর্তি মানুষজনের মাঝে হঠাৎ উপস্থিত হলো থানার মানুষ। তারা মাহাতাব এবং চেয়ারম্যান বাড়ির পুরুষদের সাথে কথা বলতে এসেছেন। সওদাগর সাহেব বেশ রাগ করেছেন এমন একটা দিনে বাড়িতে পুলিশের উপস্থিতি হওয়াতে। পুলিশ অফিসারদের নিয়ে তারা বাড়ির বাগানে বসেছেন। চারিপাশে লোকজন নেই, তাদের জায়গা খালি করতে বলা হয়েছে। বাগানের মাঝখানের গোল টেবিলের চারিপাশে বসেছেন চেয়ারম্যান সাহেব, মাহাতাব, তাহসিন ও রমজান সওদাগর। পুলিশের এসআই ওয়াহিদ আরেক কনস্টেবল সামনের চেয়ারে বসেছে। চারিদিকটা অস্বস্তিকর নীরবতায় ভরে আছে। বিয়েবাড়ির কোলাহল থাকলেও এই বাগানের ভেতরটা যেন অন্য একটা জগৎ। এসআই গম্ভীর মুখে নোটবুক খুলে বললেন, আমার কিছু নিয়মিত প্রশ্ন করছি সওদাগর সাহেব, আপনাদের সহযোগিতা দরকার। সওদাগর সাহেব কপালে ভাঁজ ফেলে গলা শক্ত করে বললেন, আজ আমার নাতনির বিয়ে, এই দিনটাই পেলেন আমাদের তদন্তের জন্য? এসআই শান্ত স্বরে উত্তর দিলেন, বুঝেছি, কিন্তু বিষয়টা সিরিয়াস। কি জানতে চাইছেন? আপনাদের গ্রামে স্বর্ণ পাচার হচ্ছে, জানেন নিশ্চয়ই। তাহসিন ঠোঁট চেপে বুকে হাত গুজে ওয়াহিদের দিকে তাকালো। ওয়াহিদ তাহসিনের দৃষ্টি রেখে হালকা মাথা চুলকে অনুমতি নিয়ে বলল, শুধু তাই নয়, স্বর্ণ পাচারের সাথে সাথে নেশাজাতীয় সকল দ্রব্য সাপ্লাই হচ্ছে। নারী নিখোঁজের কথা না হয় নাইবা বললাম। বোরহান সওদাগর গম্ভীর হয়ে বললেন, আপনাদের গ্রামে স্বর্ণ পাচার হচ্ছে জানেন নিশ্চয়ই?
2 দিন পর পর কি তামাশা শুরু করেছেন? গ্রামের এমপি আমার নাতি, চেয়ারম্যান আমি নিজে, অথচ এসব খবর আমি জানি না। এসআই মৃদু হেসে বললেন, নারী নিখোঁজের খবর জানেন বুঝি? কেসটা তো সবে কয়েক মাস আগে বন্ধ হয়েছে। তো আশ্চর্য হচ্ছি চেয়ারম্যান সাহেব, গ্রামের চেয়ারম্যান হয়ে আপনি এই কেসটা এত তুচ্ছ তাচ্ছিল্য করছেন। দেখুন, এই মুহূর্তে আমি আমার নাতনির বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত। আপাতত অন্য কিছু নিয়ে মাথা ঘামাতে চাইছি না। আপনাদের যা তদন্ত করার করতে থাকুন, তবে এসব 2-3 দিন একটু শতকের বাড়ি থেকে বেরোতে থাকুন, এটা আমার অনুরোধ। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথা। তাহসিন মাথা নেড়ে বলল। অফিসার হঠাৎ দারুণ হাসলেন। তাহসিন অনুরোধ করলো তাদের বিয়েতে থাকার জন্যে। এসআই না থাকলেও ওয়াহিদ থেকে গেল। তার দাওয়াত যেহেতু আগে থেকে ছিল, তাই তৈরি হয়ে এসেছিল। তাহসিন ওকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। আধা ঘন্টা পর ওয়াহিদ বলল সে বাড়ি গিয়ে মধু আর আম্মা আব্বাকে সাথে করে নিয়ে আসবে। তাহসিন বারণ করলো না। ফিরোজা বেগমের অবস্থা এমনিতেই বেশি ভালো নয়। সে ওয়াহিদের সাথে আদনানকে পাঠালো। তাহসিন ধীর পায়ে দোতলার সিঁড়ি ভাঙলো। বাড়ির নিচে তলার কোলাহল এখানে এসে ম্লান হয়ে গেছে। দোতলার করিডোরে আলো কম, বাতাসে ধূপ আর ফুলের গন্ধ মিশে আছে। দরজা ঠেলে ঘরে ঢুকতে চোখে পড়ল ময়ূরী। নতুন শাড়িটা গায়ে জড়ানো, ভেজা চুল পিটবে নেমে এসেছে। চুলের ডগা থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে মেঝেতে ছোট ছোট দাগ তৈরি করছে। মুখে হালকা ক্লান্তি, কিন্তু চোখে এক ধরনের অদ্ভুত শান্ত ভাব। তাহসিন দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিল। ঘরে তখন কেউই নেই। ফাহাদার পুতুলকে আফিয়া নিয়ে গেছে। ময়ূরী তাহসিনকে দেখে লজ্জা পেল। একটু দৃষ্টি সরিয়ে মাথার তোয়ালে স্পর্শ করতে তাহসিন নরম কণ্ঠস্বর ভেসে এলো, শাড়িটা বেশ মানিয়েছে তোমায়। ময়ূরী লাজুক চোখ সরিয়ে বলল, আপনি এনেছিলেন? হ্যাঁ, তোমার জন্য পছন্দ হয়েছিল খুব। শাড়িটা সুন্দর, শুক্রিয়া। তাহসিন এগিয়ে আসতে চাইলে সে আতঙ্কে দুপা পিছিয়ে গিয়ে বলল, এখন নয়। তাহসিন কপাল কুঁচকে ঠোঁট চেপে জিজ্ঞাসা করল, কি এখন নয়? থমথমে খেয়ে গেল। সে শুকনো ঢোক গেলে মাথার চুল তাড়াতাড়ি মুছতে মুছতে বলল, অসভ্য লোক, আমায় বিরক্ত করবেন না এখন। তখনও আজান দেয়নি। বাড়িতে আয়োজন চলছে। নামাজের পর বরযাত্রীরা আসবেন। তাহসিন ময়ূরীকে নিয়ে বের হলো ঘর থেকে। নিচে কনক কিছু একটা করছিল। সিঁড়ির দিকে নজর যেতে দাঁত চাপলো মেয়েটা। ময়ূরীর সাথে তার চোখাচোখি হলো। তৎক্ষণাৎ সে মুখ গম্ভীর করে তাহসিনের সাথে পা মেলালো। তাহসিন সকালে গোসল করেছে, আজান দিলে সোজা মসজিদে যাবে। সে বলল এক গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে দিতে। ময়ূরী মাথা নেড়ে রান্নাঘরের দিকে গেলে তাহসিন সোফায় গিয়ে বসে আত্মীয়দের সাথে। রান্নাঘরে চম্পা ছিল, ভাবভঙ্গিতে বিরক্তির আভাস। ময়ূরী বিরক্ত হলো বাড়ির আনাচে কানাচে এত মানুষ দেখে। এত মানুষের মধ্যে থাকার অভ্যাস তার নেই। রান্নাঘরে এসেও যেন শান্তি নেই। নিচে বসে সম্পর্কে দুজন ভাবি লেবু শশা কাটছিলেন। ময়ূরীকে দেখে একজন জিজ্ঞাসা করলেন, ভাবি, পুতুলের জ্বর কমছে? ময়ূরী মাথা নাড়িয়ে বলল, আগে 2 টুকরো লেবু দিন ভাবি। সে লেবু নিয়ে আর চোখে চম্পার দিকে তাকিয়ে বলল, জ্বর কমেছে একটু। মাইয়ারার খেয়াল রাখেন, কোন বদমাইশ দিয়ে এমনি মারলো আল্লাহ জানে। ময়ূরী দাঁত চেপে লেবুর খোসা চিপে শান্ত গলায় বলল, একবার ধরতে পারলে হাত ভেঙে গলায় ঝুলিয়ে রাখবো। শুধু হাত না, সামনে থাকলে শিকড় পর্যন্ত উপড়ে ফেলতাম। বাচ্চার গায়ে হাত ওঠায় যে মানুষ, সে তো মানুষ না, সে জানোয়ার। নামাজের পর পাত্রপক্ষ হাজির হলেন। আগে বিয়ে পড়িয়ে তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। নূপুরকে আজ লাল টুকটুকে বউ সাজানো হয়েছে। বিয়ে পড়ানো হলো খানিকক্ষণ পরে। বউ আর জামাইকে আলাদা করে খেতে দেওয়া হয়েছে রজনী বেগমের ঘরে। বাইরে চলছে খাবারের আয়োজন। ময়ূরীর পরিবার এসেছে আজ। তাদের খাতির যত্ন করছে তাহসিন নিজে। মেম্বার রাজু এবং মাহাতাবের পরিচিত অনেক লোকজন এসেছেন। বৈঠক হবে 2টো। বিশাল বাগানে চলছে তোড়জোড়। ময়ূরী ছিল বাড়ির ভেতরে মা আর বোনের সাথে। পুতুল খালার কোলে বসে আছে চুপটি করে। ফিরোজা বেগমের পাশে রজনী বেগম। অরুণিমা বেগম ব্যস্ত এই মুহূর্তে। ফিরোজা বেগমের আগে কখনো চেয়ারম্যান বাড়ি আসেননি, আসার প্রয়োজন হয়নি। বাড়িটা দেখে তিনি বেশ অবাক হয়েছেন। এত বড় বাড়ির বউ তার মেয়ে, ভাবতেও কেমন যেন লাগছে। ময়ূরী মায়ের শুকনো মুখটা দেখে জিজ্ঞাসা করলো, আম্মা তোমার কি হয়েছে বলো তো? ডক্টর কি বলেছে? ফিরোজা বেগম বললেন, শরীর দুর্বল রে মা, ঠিক হয়ে যাব বিশ্রাম নিলেই। ওষুধ খাচ্ছ তো ঠিক মতো? খাচ্ছি। রজনী বেগম ফিরোজা বেগমের সাথে কথায় ব্যস্ত হলে মধু ফিসফিস করে ময়ূরীকে বলল, তোর ঘর কোনটা? এত বড় বাড়ির মধ্যে তো বুঝতেই পারতেছি না। ময়ূরী উঠে দাঁড়ালো। বর্তমানে তার কাজের কোনো চাপ নেই। সে বোন আর মেয়েকে নিয়ে দোতলায় তাহসিনের ঘরে এলো। বিশাল ঘর। মধুর মনে হলো এই ঘরের সমান তাদের 2 ঘর। সে পুরো ঘরে দৃষ্টি বুলিয়ে বলল, এখন নিশ্চয়ই আমাদের বাড়িতে গিয়ে থাকতে তোর অসুবিধা হয়, তাই না? কপাল কুঁচকে এলো ময়ূরীর। খিলখিল করে হেসে ফেললো সে। মাথার কাপড় টেনে বিছানায় পা ঝুলিয়ে বসু বলে,
যেখানে মাটি কামড়ে বড় হয়েছে এত বছর, সেখানে থাকতে আবার অসুবিধা কেন হবে? বরং এই বাড়িতেই থাকতে ভীষণ অসুবিধা হয়, কত নিয়ম কানুন মেনে চলতে হয়। সবাই অনেক রাগী তাই না? উহুম, বাড়ির প্রত্যেকটা মানুষের চরিত্র আলাদা। মধু গিয়ে বসলো বোনের পাশে। পুতুল বিছানায় বসে বসে খেলছে নিজের মতো। সে আর চোখে ভাগ্নিকে দেখে ফিসফিস করে জিজ্ঞাসা করলো, ভাবছি বিয়েটা করেই ফেলবো। তোর তো বিয়ে হয়েছে, জামাই আঁচলে বাঁধে কি করে? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।